আমার বোন দোলন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। আমি বলেছিলাম ভালো রেজাল্ট করলে আমার তরফ থেকে একটা মোবাইল উপহার হিসেবে দেব। আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। চল না দাদা, কবে কিনে দিবি মোবাইল? ফার্স্ট ইয়ারের পরীক্ষার পর? তুই খুব পচা, যেতে দেব না অফিস। বাইরে থেকে আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেল দোলন। বলে গেল অফিস যাওয়ার সময়টা পার হয়ে যাক, তবে দরজা খুলব। খুব মিষ্টি বোন আমার, ভীষণ ভালোবাসে আমাকে, যত আবদার আমার কাছে। আমি পছন্দ না করে দিলে কোনো পোশাকই ওর পছন্দ হয় না। আমি তমাল, ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর তিনেক হলো এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি। প্রায় ঘন্টাখানেক পর হাতে এক কাপ চা আর বিস্কুট নিয়ে ঘরের দরজা খুলল দোলন। বলল, এবার চা খেয়ে চল আমার সাথে, আজ আর অফিস যেতে পারবি না। আমিও বুঝে গিয়েছিলাম ও যখন বায়না ধরেছে আজ আর অফিস যাওয়া হবে না। ফোন করে অফিসে জানিয়ে দিলাম। তারপর রেডি হয়ে দোলনকে নিয়ে বেরিয়ে পড়লাম। মোবাইল কেনা হলে বললাম, চল বোন, তাড়াতাড়ি হয়ে গেছে, তোকে বাড়ি পৌঁছে দিয়ে একবার অফিস থেকে ঘুরে আসি। কি বলছিস? অফিস যাবি? ভাবলি কি করে? এখান থেকে মলে যাব, লাঞ্চ করব, ড্রেস কিনব, তারপর বাড়ি। আমিও বোনের ভালোবাসার কাছে দুর্বল হয়ে পড়ি। ও কিছু বললে না করতে পারি না। অগত্যা দোলনের ইচ্ছা মতো আমার পথ চলা। কেনাকাটা সেরে বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। দরজা খুলেই মা বললেন, ভালোই হলো আজ আর অফিস যেতে পারলি না। তোর সঙ্গে বসে যে দুটো কথা বলবো তার সময় পাই না। তোরা ড্রেস চেঞ্জ করে আয়, আমি চা করে আনি। তোর বাবা ড্রয়িং রুমে বসে আছেন, আমি আসছি। দোলন বলল, আজ জমিয়ে আড্ডা করব আমরা চারজনে। ড্রয়িং রুমে বসে গল্প করতে শুরু করলাম। খানিকক্ষণ বাদে তমাল বলল, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। মা বললেন, তমাল, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, কি বলবে? বলছি কি, এবার তোর জন্য মেয়ে দেখি। তোর বিয়ে দিয়ে তবে দোলনের বিয়ের কথা ভাবব। তমাল বলল, তা আবার হয় নাকি? বাড়িতে বোনকে রেখে আমি বিয়ে করতে পারি? দোলন ছুটতে এসে তমালকে জড়িয়ে ধরে বলল, এই দাদা, তুই রাজি হয়ে যা না। বৌদি এলে বেশ মজা হবে। কটা বছর তোদের সঙ্গে আনন্দ করে নিই, তারপর আমি শ্বশুরবাড়ি যাব। তমাল হেসে বলল, পাগলি বোন আমার, বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তমালের অনুমতি নিয়েই ওর মা বৌমা খুঁজতে উঠে পড়ে লাগলেন। রোজই প্রায় 2-4টে করে মেয়ের ছবি খাবার টেবিলে রাখা থাকে। তার মধ্যে থেকে অবশেষে মা পছন্দ করে বৌমা ঠিক করলেন। ওদের পছন্দেই তমাল মনীষাকে বিয়ে করল। প্রথম প্রথম কোনো সমস্যা না হলেও যত দিন যায় তমাল বুঝতে পারে মনীষার প্রতি মা তেমন সন্তুষ্ট নন। মাঝে মাঝেই ওকে অপমানজনক কথা বলেন, কিন্তু মনীষা সহজেই কথাগুলো হজম করে নেয়। কখনো কখনো তমালের
খুব খারাপ লাগে, ভাবে মনীষার হয়ে উত্তরটা সেই দেবে, কিন্তু পারে না, কারণ যতই হোক মা তো। সেদিন বাড়িতে পুজো ছিল, সারাদিন উপবাস ছিল মনীষার। পুজো শেষ হলে তবে মুখে কিছু দেয়। সারাদিন ওইভাবে থাকার ফলে রাতে মনীষার প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়। কিছুতেই ঘুমোতে পারছিল না। তাই দেখে তমাল মাথায় বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দেয়, আর মনীষা ঘুমিয়ে পড়ে। তবে তখন প্রায় ভোর রাত। অত দেরিতে ঘুমানোর ফলে মনীষা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না। সকাল 7টার দিকে তমালের মা মনীষাকে দরজার সামনে এসে ডাকতে শুরু করেন। মনীষা ঘুম চোখে দরজা খুলে শাশুড়ি মাকে বলল, কি হয়েছে মা? উনি চিৎকার করে বললেন, বাপের বাড়ি থেকে 2-4টে কাজের লোক নিয়ে এসেছো যে ওরা কাজ করবে, আর তুমি পড়ে পড়ে ঘুমোবে। একটু পরেই তমাল অফিস বেরোবে, দোলন কলেজে যাবে, তোমার শ্বশুরমশাই কাজে যাবেন, এখনো পর্যন্ত তুমি রান্নাঘরে যাওনি। মনীষা কোনো উত্তর না দিয়ে আস্তে আস্তে রান্নাঘরে চলে গেল। তমাল শুনেও না শোনার ভান করে চুপ করে শুয়ে রইল। মায়ের এই ব্যবহারের প্রতিবাদ করার মানসিকতা তমালের নেই। যতই হোক মা তো, কি করে কিছু বলে। অফিসে গিয়েও মনটা খারাপ লাগছিল তমালের। মা মনীষাকে ওইভাবে বললেন, মনে হয় খুব কষ্ট পেয়েছে। ওকে আনন্দ দেওয়ার জন্য ফেরার পথে 2টো শাড়ি কিনল, একটা মায়ের জন্য আর একটা মনীষার জন্য। শুধু মনীষার জন্য কাপড় কিনে তো আর বাড়িতে ঢোকা যায় না। বাড়িতে ঢুকেই মনীষাকে ডেকে কাপড়ের ব্যাগটা হাতে দিয়ে বলল, এতে 2টো শাড়ি আছে, একটা তোমার আর একটা মায়ের। দোলন ছুটতে এসে মনীষার হাত থেকে প্যাকেটটা নিয়ে বলল, দেখি দেখি দাদা কেমন শাড়ি কিনে এনেছে। মায়ের শাড়িটা মায়ের হাতে দিয়ে বলল, বেশ ভালো, তাই না মা? আর অন্য শাড়িটা বের করে বলল, এটা কার? বৌদির জন্য? না না, এটা আমি নেব, আমার ভীষণ পছন্দ। আমাদের কলেজে প্রোগ্রাম আছে, ওই দিন আমি এই শাড়িটা পরব, বলে শাড়িটা নিয়ে চলে গেল। তমাল অবাক চোখে তাকিয়ে রইল। ভাবল, মনীষার জন্য কিনেছি জেনেও বোন শাড়িটা নিয়ে চলে গেল। কিছু বলতে পারল না। ছোট বোন, বললে হয়তো কষ্ট পাবে। কদিনই বা এই বাড়িতে থাকবে, 2 দিন বাদে তো পরের ঘরে চলে যাবে। রাতে ডাইনিং টেবিলে খাবার নিয়ে মনীষা তমালকে খেতে ডাকল। তমাল এসে দেখল সবাই খেতে বসে পড়েছে। তমাল খাবারটা মুখে তুলতে যাবে, এমন সময় বাবা চিৎকার করে বলে উঠলেন, কে রান্না করেছে? এটা কি হোটেল থেকে এনেছো? এত তেল মশলা? মনীষা বলল, আমি রান্না করেছি বাবা। আবার বলছো আমি রান্না করেছি? বাপের বাড়ি থেকে কি রান্নাটাও শিখে আসোনি? ওই জন্য সমসাময়িক জায়গায় সম্বন্ধ করে ছেলের বিয়ে দিতে হয়। এত তেল মশলা বস্তির লোকেরা খায়। কথাগুলো শুনে তমালের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এইভাবে কেউ কাউকে অপমান করতে পারে। ভাবল, কিছু একটা না বললে মনীষার উপরে ভীষণ অন্যায় করা হবে, কিন্তু না, পারল না। বাবার মুখের ওপর
কোনো দিন উত্তর দেয়নি। আজ কিভাবে? খাবার আর গলা দিয়ে নামলো না, বসে বসে চিবোতে লাগলো। সবার খাওয়া হয়ে গেলে ওনারা যে যার ঘরে চলে গেলেন। তমাল মনীষার হাত ধরে পাশে বসালো। ততক্ষণে ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কোনো রকমে খাওয়াটা সেরে ওরাও নিজেদের ঘরে চলে গেল। মনীষা ঘরে এসে ভীষণভাবে কাঁদতে লাগলো। ওকে দেখে তমালের ভীষণ খারাপ লাগছে। নিজের মধ্যেই কীরকম পাপ বোধ কাজ করছে। আলমারির উপর থেকে বড় একটা ব্যাগ নামিয়ে তমাল মনীষাকে বলল, এটা গুছিয়ে ফেলো। কোনো কিছু জিজ্ঞাসা না করে মনীষা ব্যাগটা গুছিয়ে ফেলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মা ডাইনিংয়ে বসে চা খাচ্ছেন। তমাল মনীষাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে মাকে প্রণাম করল। উনি জিজ্ঞাসা করলেন, কী রে, তোর কি চাকরির ট্রান্সফার হয়ে গেল? ব্যাগ নিয়ে বউ নিয়ে চললি কোথায়? কালকে তো কিছু বললি না। তমাল বলল, না মা, ট্রান্সফার হয়নি। কখন কি করা উচিত সেটা বোঝার মতো বুদ্ধি হয়েছে। আজ থেকে আমি মনীষাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকবো ঠিক করেছি। মা বললেন, ও বুঝেছি। এখন আমাদের ছেলে বউয়ের কথায় ওঠবোস করছে। এই বৃদ্ধ বয়সে আমাদের একা ফেলে রেখে বউয়ের মানভঞ্জন করার জন্য ভাড়া বাড়ি। তমাল বলল, তোমরা চিন্তা করো না, আমি বেশি দূরে যাচ্ছি না। সামনেই একটা ভাড়া বাড়িতে থাকবো, আর ওখান থেকেই তোমাদের দেখাশোনা করব। তোমাদের প্রতি আমার যেমন দায়িত্ব কর্তব্য আছে, তেমনি মনীষার প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে। ওকে ওর প্রাপ্য সম্মানটুকু পাইয়ে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওকে কেউ অপমান করলে সেটা আমারও অপমান। ওর মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তুমি যে ব্যবহার মনীষার সঙ্গে করেছ, দোলনের সঙ্গে ওর শ্বশুরবাড়ির লোক যদি সেই ব্যবহার করত, তুমি মেনে নিতে মা? আজ যদি বোন রান্না করতে গেলে রান্নাটা খারাপ করে ফেলতো, তাহলে বাবা ওইভাবে বোনকে বলতে পারত? দোলন চিরকাল ওর পছন্দের জিনিস পেয়ে এসেছে। আজ যদি কেউ ভালোবেসে ওকে কিছু উপহার দেয় আর সেটা অন্য কেউ কেড়ে নেয়, কেমন লাগবে? একটু ভেবে দেখো তোমরা। আমি কাউকে কিছু বলি না মানে এই নয় আমি অন্যায়কে সমর্থন করছি। তবে তোমাদের কিছু বললে তোমরা কষ্ট পাবে এই ভেবে কোনোদিন কিছু বলিনি। তবে মনীষা আমার স্ত্রী, আমার জীবনের অর্ধেকটা জুড়ে আছে। ওর অপমান মেনে নেওয়া আমার উচিত নয়। একটু সময় দিচ্ছিলাম, যদি সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু প্রতিবাদ না করায় ঠিক তো দূরের কথা, ক্রমশ বেড়ে যাচ্ছে। মনীষা কষ্ট পাচ্ছে। ও বাবা মা ভাই সবাইকে ছেড়ে আমাদের পরিবারে এসেছে। আমরা যদি ওকে আমাদের পরিবারের একজন মনে করতাম, তাহলে এইভাবে দোষ ধরতাম না। আমরা প্রিয় মানুষের দোষ কখনো ধরি না। চলো মনীষা, বলে তমাল ব্যাগ নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে উঠে পড়ল। মনীষা বলল, থাক না, যেতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি এখানেই থাকবো, বাড়ি ভাড়া যাব না।
আমার বাবা মাও আমাকে বকলে সহ্য করে নিত, তাহলে? তমাল মনীষার চোখের জল মুছে বলল, দূর, কোথাও যাচ্ছি না। কখনো কখনো কাছে আনার জন্য একটু দূরে সরে যেতে হয়। দূরে গেলে তখনই মানুষ শূন্যতা অনুভব করতে পারে, আর কোনো জায়গা বেশি দিন শূন্য থাকে না। আমি কোথাও যাচ্ছি না, অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি, তাই বেশ কিছুদিন গ্রামের বাড়িতে থাকবো বলে ঠিক করেছি। কিছুদিন এখান থেকে সরে থাকলে ওনারাও ভুলটা বুঝতে পারবে, আর তখন ফিরে পাওয়ার আনন্দটাও অন্য রকম ও চিরস্থায়ী হবে। বন্ধুরা, পুরো গল্পটা শুনে মরাল অফ দ্য স্টোরি কি হতে পারে কমেন্টে জানাও আমাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসছি নতুন অন্য গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।